ওকে, সরি, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা ইন্টারফেসটা দেখাচ্ছিল না। ওকে, চলো আমরা প্রথম থেকে পুরোটাই। ওকে, তো কিছুটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা ক্যামেরাটা ঠিকঠাক কাজ করছিল না। ওকে, দেখো, যেটা আমরা বলছিলাম যে আরসি এডুকেশন অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অফলাইন আমাদের সেন্টার হচ্ছে পুরুলিয়া এবং রঘুনাথপুর। তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে বাঁকুড়াতেও একটা নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া শুভঙ্কর সরণি রোড নিয়ার খ্রিস্টান কলেজ থেকে মাত্র 100 মিটার ডিস্টেন্সে সেন্টারটা রয়েছে আমাদের, হ্যাঁ, প্রতাপ বাগানে। ওকে, তাহলে অফলাইনেও তোমরা অ্যাভেলেবেল করতে পারো আরসি এডুকেশনকে, বা তোমরা অনলাইনেও তোমরা পারচেস করতে পারো কোর্স। কি বললাম? অনলাইন প্ল্যাটফর্মটার নাম আরসি এডুকেশন অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, এবং এই সমস্ত কোর্সগুলো আমাদের রয়েছে। ওকে, চলো, প্রবলেমের জন্য আমরা শুরুটা একটু ডিস্টার্ব হয়েছে তখন, চলো সেটার জন্য সরি। গুড মর্নিং। দেখো, আমরা আগের দিন পেরিয়ডিক টেবিলের ইনিশিয়েশনটা বা পেরিয়ডিক টেবিলের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, হ্যাঁ, কীভাবে পেরিয়ডিক টেবিলটা আমরা অ্যাপ্রোচ করেছি, মডার্ন পেরিয়ডিক টেবিল, সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কি মডার্ন পেরিয়ডিক টেবিলটা সম্বন্ধে কিছুগুলো কোয়েশ্চেন আনসার করব। তার আগে আমরা পেরিয়ডিক টেবিলটাকে আর একটু অ্যানালাইসিস করে নিই, ঠিক আছে? মডার্ন পেরিয়ডিক টেবিল, দেখো, ইন দ্য মডার্ন পেরিয়ডিক টেবিল কিভাবে তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু মোজলের যে সূত্র আমরা পড়েছি, যে পরমাণু তাহলে যেটা বলেছিলাম আমরা, যে মডার্ন পেরিয়ডিক ল, যেটা অ্যাকর্ডিং টু মোজলে বলেছিলেন যে মানে মৌলের যে পরমাণুগুলির যে ভৌত রাসায়নিক ধর্ম, সেটা পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, যেটা আগের যে লগুলো ছিল, মেন্ডেলিভ, ডোভার-ইনার অ্যান্ড নিউল্যান্ড, তাদের যে কনসেপ্টটা ছিল সেটা ছিল পারমাণবিক ভরের রেসপেক্টে, ঠিক আছে? এবং মোজলের পর সেটা পারমাণবিক ক্রমাঙ্কতে কনভার্ট করে পরে আমরা পেরিয়ডিক টেবিল, মডার্ন পেরিয়ডিক টেবিলটা আমরা উপনীত হয়েছি। অ্যাকর্ডিং টু মডার্ন পেরিয়ডিক টেবিল কতগুলো পিরিয়ড রয়েছে? পিরিয়ড সংখ্যা কতগুলো? টোটাল 7টি পিরিয়ড রয়েছে, ঠিক আছে? 7টি পিরিয়ড রয়েছে। প্রথম পিরিয়ডটাকে আমরা কি বলি? প্রথম পিরিয়ডে ভালো করে লক্ষ্য করো, হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন রয়েছে এবং এইদিকে হিলিয়াম রয়েছে। তাহলে প্রথম পিরিয়ডে কতগুলো এলিমেন্ট রয়েছে? দুটো। যদি এরকম কোয়েশ্চেন আছে যে প্রথম পিরিয়ডে মোট তোমার পরমাণুর সংখ্যা কটি বা মোট মৌলের সংখ্যা কটি? দুটো, ঠিক আছে? হাইড্রোজেন এবং হিলিয়াম। সেকেন্ড পিরিয়ডটাকে, তাহলে প্রথম পিরিয়ডে ওই জন্য প্রথম পিরিয়ডটাকে আমরা কি বলি? অতি হ্রস্ব পর্যায়, ঠিক আছে? স্মলেস্ট, ঠিক আছে? ভেরি স্মল পিরিয়ড, ঠিক আছে? অতি হ্রস্ব পর্যায়। দেন লিথিয়াম, বেরিলিয়াম। সেকেন্ড পিরিয়ডে কি কি এলিমেন্ট আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এন্ড নিয়ন। তাহলে এই যে সেকেন্ড পিরিয়ডে টোটাল এলিমেন্ট নাম্বার কতগুলো? 8টা, ঠিক আছে? দেখো, সেকেন্ড পিরিয়ডে 8টা আর থার্ড পিরিয়ডে 8টা। তাহলে সেকেন্ড পিরিয়ডে 8টা, থার্ড পিরিয়ডে 8টা, এই দুটোকে আমরা প্রথম হ্রস্ব পর্যায় এবং দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলি, ঠিক আছে? এবং চতুর্থ পর্যায় থেকে তোমার ট্রানজিশন এলিমেন্ট শুরু হচ্ছে। তাই ট্রানজিশন এলিমেন্টের কতগুলো গ্রুপ আছে? 3 to 12, অর্থাৎ 10টি গ্রুপ রয়েছে। তাহলে আমাদের এই দিকে যে দুটো ছিল, এইদিকে যে 6টা ছিল, টোটাল 8টা এলিমেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো 10টা এলিমেন্ট অ্যাড হয়ে যাবে। তাই টোটাল এলিমেন্ট নাম্বার কতগুলো হবে? 18। তাহলে গ্রুপ 15, যদি তোমাকে বলে গ্রুপ 4 বা সরি পিরিয়ড 4-এ এলিমেন্ট নাম্বার কতগুলো? পর্যায় 4 নাম্বার পর্যায়ে এলিমেন্ট সংখ্যা কতগুলো? 18টি, ঠিক আছে? 5 নাম্বার পর্যায়ে এলিমেন্ট সংখ্যা 18টি। কিন্তু 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে, এই দুটো পর্যায়কে আমরা কি বলি? অতি দীর্ঘ পর্যায়। অর্থাৎ এক্ষেত্রে 6 নম্বর পর্যায়ে আর 7 নম্বর পর্যায়ে এলিমেন্ট নাম্বার হয়ে যায় তোমার 18-র সাথে সাথে আরো 14টা যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে 18 + 14 = 32। তাই টোটাল 32টা করে এলিমেন্ট আছে গ্রুপ পিরিয়ড 6 এন্ড পিরিয়ড 7, ঠিক আছে? এবার দেখো, গ্রুপগুলো আমরা আগের দিন বলেছিলাম, গ্রুপ 1, গ্রুপ 2 এটা এস ব্লকের মধ্যে পড়ে। গ্রুপ 1, গ্রুপ 2 এস ব্লকের মধ্যে পড়ে। এস ব্লকের ফার্স্ট গ্রুপটাকে আমরা কি বলি? অ্যালকালি মেটাল, এন্ড সেকেন্ড গ্রুপটাকে কি বলি? অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। এটা ক্ষার ধাতু,
এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সরি ক্ষার ধাতু। আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম এগুলো কি অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এগুলো হচ্ছে ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই জিনিসগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে, মৃত্তিকা ধাতু। এইখান থেকে 3 to 12 এইগুলোকে আমরা কি বলেছিলাম, সন্ধিগত মৌল, ট্রানজিশন মেটাল, ঠিক আছে, সন্ধিগত মৌল বা ট্রানজিশন মেটাল। এবং তারপরে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এন্ড গ্রুপ 18 এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম বলেছিলাম। গ্রুপ 13 কে আমরা কি বলেছিলাম, বোরন ফ্যামিলি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে। গ্রুপ 14 টাকে আমরা কি বলেছিলাম, কার্বন ফ্যামিলি, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএনপিবি। এই যে দেখো যেটা গ্রিন কালার দেওয়া আছে তোমার বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এগুলো কি, এগুলো হচ্ছে মেটালয়েড, ঠিক আছে, এগুলো হচ্ছে মেটালয়েড, এই গ্রিন কালারের মেটালয়েড। এবং এই যে ইয়েলো কালার যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নন মেটাল, ঠিক আছে, সেগুলো হচ্ছে নন মেটাল, রিঅ্যাক্টিভ নন মেটাল, এগুলো রিঅ্যাক্টিভ নন মেটালের মধ্যে পড়ে, ঠিক আছে। এগুলো নোবেল গ্যাস, নোবেল গ্যাস রিঅ্যাক্টিভ নয়। তাহলে গ্রুপ 13 হচ্ছে বোরন ফ্যামিলি, গ্রুপ 14 হচ্ছে কার্বন ফ্যামিলি, গ্রুপ 15 নিক্টোজেন্স, গ্রুপ 16 চ্যালকোজেন্স এন্ড গ্রুপ 17 হ্যালোজেন্স। হ্যালোজেন্সের ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। নিক্টোজেন্সের তোমার পড়ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এন্ড চ্যালকোজেন্সের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে। এন্ড তোমরা জানো গ্রুপ 18 যেটাকে আমরা নোবেল গ্যাস বলি, তাই তো। গ্রুপ 18 মানে কি, নোবেল গ্যাস। নোবেল গ্যাস এলিমেন্ট গুলো কি কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এবং অর্গানেশন হচ্ছে লাস্ট এলিমেন্ট, ঠিক আছে, 118 টোটালটা 118টা রয়েছে, লাস্ট এলিমেন্ট হচ্ছে অর্গানেশন, ওজি, ঠিক আছে, ওজি অর্গানেশন। এরপর থেকে এগুলো সম্বন্ধে বলি, এফ ব্লকের এলিমেন্ট যেগুলো রয়েছে, তাহলে এইখান থেকে এটাকে আমরা বলি ডি ব্লক, ঠিক আছে, এটাকে আমরা ডি ব্লক বলি। এবং এই যে 6টা লাস্টে এগুলোকে আমরা পি ব্লক বলি। তাহলে পি ব্লক শুরু হয় কত নম্বর গ্রুপ থেকে, 13 থেকে 18, 13 থেকে 18 এই 6টা গ্রুপ নিয়ে তৈরি হয় পি ব্লক। 3 to 12 এই 10টা গ্রুপ নিয়ে তৈরি হয় ডি ব্লক। এবং 1 and 2 এই দুটো গ্রুপ নিয়ে তৈরি হয় কি, এস ব্লক, ঠিক আছে। এফ ব্লকটা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে, ইনার ট্রানজিশন এলিমেন্ট অর্থাৎ আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এফ ব্লকটাকে আমরা কি বলি, ইনার ট্রানজিশন এলিমেন্ট বা আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। অর্থাৎ সন্ধিগত মৌলের এই যে ল্যান্থানাম আছে, ল্যান্থানামের পরবর্তী যে 14টা মৌল রয়েছে সেটাকে ল্যান্থানাইডস। এবং অ্যাক্টিনামের পরবর্তী যে 14টা মৌল রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিনাইডস বলছি, ঠিক আছে। অ্যাক্টিনাইডস শুরু হয় কি দিয়ে, থোরিয়াম থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়, লরেন্সিয়াম অ্যাক্টিনাইডস। আর ল্যান্থানাইডস শুরু হয় কোথা থেকে, সেরিয়ামে শুরু হয় এবং লুটেসিয়ামে শেষ হয়, ঠিক আছে। তাহলে এগুলো একটা মনে রাখবে, সেরিয়াম এবং লুটেসিয়াম, ল্যান্থানাইডস। অ্যাক্টিনাইডস কি বললাম, থোরিয়াম এবং লরেন্সিয়াম। মনে রাখবে অ্যাক্টিনাইডস গুলো রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে। ইউরেনিয়াম উত্তর মৌল এরকম কিন্তু কোশ্চেন আছে, হ্যাঁ, ইউরেনিয়াম পরবর্তী যে মৌলগুলো রয়েছে, তাহলে ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এইগুলো হচ্ছে অ্যাক্টিনাইডস, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলোর নাম যে তোমাকে মুখস্থ রাখতে হবে সেটাও নয়, কিন্তু যেগুলো পপুলার সেগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। যেটা দিয়ে স্টার্ট হচ্ছে সেরিয়াম, হ্যাঁ, যেটা দিয়ে শেষ হচ্ছে লুটেসিয়াম, হ্যাঁ। আর কিছুগুলো যেমন থোরিয়াম, হ্যাঁ, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, ঠিক আছে, এইগুলো যেগুলো পপুলার আছে, ঠিক আছে, সেগুলো রিপিট করে, ঠিক আছে। চলো আমরা একটা একটা করে কোয়েশ্চেনে আসি, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেই কোয়েশ্চেনগুলোকে আমরা সিলেক্ট করব এবং সলভ করার চেষ্টা করি। চলো একটা একটা করে তোমরা অ্যান্সার দেবে। এই যে কোয়েশ্চেনটা রয়েছে এটা আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 কোয়েশ্চেন, 2018 কোয়েশ্চেন, ঠিক আছে। বলো, আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে, আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে অর্থাৎ কোন শ্রেণীতে, ঠিক আছে, গ্রুপকে বাংলায় শ্রেণী বলা, ঠিক আছে, কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলি রয়েছে। এখনই পড়লাম, আলোচনা করছিলাম যে গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌল। গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌল। কি কি আছে বলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এন্ড অর্গানেশন, ঠিক আছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এন্ড অর্গানেশন, দিস আর দ্য নোবেল গ্যাসেস, ঠিক আছে। এগুলোকে আমরা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলি। তাহলে এই যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলোর, হ্যাঁ ভেরি গুড, গ্রুপ 18। তাহলে এই এলিমেন্টগুলোকে আমরা নোবেল গ্যাস বলি। এদের ক্যারেক্টারিস্টিক্স কি, নোবেল গ্যাস কেন, নিষ্ক্রিয় অর্থাৎ সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কেন বিক্রিয়া করে না, কারণ সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণ ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষটা
ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। যেমন হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে, কে কক্ষপথে দুটো ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যদি ইলেকট্রন সর্ববিষ্ট কক্ষে ইলেকট্রন যদি সম্পূর্ণ থাকে, ঠিক আছে, স্যাচুরেটেড থাকে, তাহলে তো কারোর সাথে বিক্রিয়া করতে যাবে না, কারণ বিক্রিয়া করলে ইলেকট্রন গ্রহণ করতে হবে বা ইলেকট্রন বর্জন করতে হবে, জারণ করতে হবে বা বিজারণ করতে হবে, নিজেকে জারণ করতে হবে বা বিজারণ করতে হবে। তাহলে এর যদি সম্পূর্ণ থাকে তাহলে এই সহজে কিন্তু ইলেকট্রন বর্জন বা গ্রহণ করবে না। যদিও জেনন, এই জেনন যে এলিমেন্টটা দেখছো সেই জেনন কিন্তু কম্পাউন্ড ফরমেশন করে, অর্থাৎ যৌগ তৈরি করে। জেনন ফ্লুরাইড হয়, জেনন অক্সাইড হয়, হ্যাঁ, জেনন কিন্তু করে, ঠিক আছে। কারণ যত অ্যাটমিক সাইজটা বাড়বে, এটার কারণ হচ্ছে যে অ্যাটমিক সাইজ যত আমি উপর থেকে নিচে নামবো, দেখো নিয়নের যদি ইলেকট্রনিক কনফিগারেশন লেখো তোমরা, তাহলে কি লিখবে 2 8, কারণ নিয়নের মোট ইলেকট্রন নাম্বার কত 10। তাহলে যখনই আমি হিলিয়াম থেকে নিয়নে এলাম তখনই অ্যাটমিক যে সাইজটা, হ্যাঁ, অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করলো। তাহলে আমরা কি জানি, ডাউন দ্য গ্রুপ, উপর থেকে নিচে নামলে অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করে। তাহলে যত অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করবে তত রিঅ্যাক্টিভিটি কি হবে, বাড়বে। কারণ অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করার অর্থ কি, ভালো করে বুঝো। অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করার অর্থ কি, মনে করো এটা এখানে নিউক্লিয়াস আছে, এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অর্থাৎ লাস্টের কক্ষপথের ইলেকট্রন, হ্যাঁ, আর এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আছে আর এখানে তোমার নিউক্লিয়াস আছে। তাহলে এদের মধ্যে যত আমরা অ্যাটমিক সাইজটা বাড়াবো তত কি হবে, তত ইন্টারাকশনটা কি হবে, কমে যাবে। এই যে নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্স ইলেকট্রনের যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, সেটা কি হবে, ডিক্রিজ করে যাবে, কমে যাবে। কমে যাওয়ার সাথে সাথে কি হবে, এটা রিঅ্যাক্টিভিটি তত বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি তোমাকে বলে যে যদি হিলিয়াম আর জেনন কোনটা বেশি রিঅ্যাক্টিভ, অবভিয়াসলি জেনন, কারণ জেনন যৌগ তৈরি করতে পারে, হিলিয়াম যৌগ তৈরি করতে পারে না, ঠিক আছে। হিলিয়াম হচ্ছে মোনো অ্যাটমিক মলিকুল তৈরি করে, অর্থাৎ এক পারমাণবিক অণু। যদি তোমাকে বলে যে নোবেল গ্যাসগুলির পারমাণবিকতা কত, তাহলে নোবেল গ্যাসগুলির পারমাণবিকতা কত হবে, 1 হবে, কারণ নোবেল গ্যাসগুলোর একটা পরমাণু মানে একটা অণু, ঠিক আছে। তাহলে পারমাণবিকতা অর্থাৎ একটা পরমাণু নিয়ে, অর্থাৎ একটা অণুতে কতগুলো পরমাণু আছে সেটাকে আমরা পারমাণবিকতা বলি, ইংরেজিতে অ্যাটমিসিটি বলা হয়। তাহলে নোবেল গ্যাসগুলির পারমাণবিকতা কত হয়, 1 হয়। এগুলা আনরিঅ্যাক্টিভ হয়, যদিও যত আমরা নিচে নামবো তত আস্তে আস্তে রিঅ্যাক্টিভিটিটা একটু হলেও বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপের নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলি রয়েছে, গ্রুপ 18। গ্রুপ 17 কি রয়েছে, হ্যালোজেন। গ্রুপ 16 রয়েছে চ্যালকোজেন, আর গ্রুপ 15 রয়েছে নিকটোজেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আসি, আনসার দেওয়ার চেষ্টা করো। 4টি মৌলের উপাদানের পারমাণবিক সংখ্যা নিম্নরূপ, ঠিক আছে। পারমাণবিক সংখ্যার নিম্নরূপ কি আছে, ফ্লুরিন, ফসফরাস, ক্লোরিন, আর্গন, ঠিক আছে। কি কি আছে, ফ্লুরিন, ফসফরাস, ক্লোরিন এন্ড আর্গন। বলেছে নিচের কোন দুটি উপাদান রাসায়নিকভাবে একই রকম হবে, ঠিক আছে। এটা দুটো এক্সাম এসেছিল, আরআরবি জেইতে এসেছিল 2019 এন্ড আরআরবি এএলবি টেকনিশিয়ান 2018-তে। অনেকগুলো শিফটে হয়েছে, এই কারণে প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমরা ওখান থেকে নিয়েছি, ঠিক আছে। চলো ধরো 4টি মৌলের উপাদানের পারমাণবিক সংখ্যা নিম্নরূপ, ফ্লুরিন, ফসফরাস, ক্লোরিন এন্ড আর্গন। ফ্লুরিন, ফসফরাস, ক্লোরিন এন্ড আর্গন নিচের কোন দুটি উপাদানের রাসায়নিকভাবে একই রকম হবে। তাহলে কোন দুটি উপাদান হবে, দেখো রাসায়নিকভাবে একই রকম হওয়ার অর্থ কি, মনে রাখবে, রাসায়নিকভাবে একই রকম তখনই হবে যদি ওরা সেম গ্রুপে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে একই গ্রুপে অবস্থান করলে মৌলগুলি রাসায়নিকভাবে একই হবে। কি বললাম, যে একই গ্রুপে যদি অবস্থান করে তাহলে মৌলগুলি রাসায়নিকভাবে কেমিক্যালি কি হবে, ইকুয়াল হবে বা সিমিলার হবে। তাহলে বলো কোনগুলা, 17A, হ্যাঁ ভেরি গুড, 77 8। তাহলে কি হবে, এরটা ফ্লুরিন এবং ক্লোরিন। তাহলে দেখো ফ্লুরিন, ফসফরাস, ক্লোরিন, আর্গন, ঠিক আছে। ফ্লুরিন, ফসফরাস, ক্লোরিন আর আর্গন। তুমি যে তোমাকে যদি মনে করো এগুলো নাম দিল না, ঠিক আছে, এরকম হতে পারে যেগুলো নাম দিল না X Y Z, হ্যাঁ, আর A B C D দিয়ে দিল, ঠিক আছে, নাম দিল না, আলাদা একটা জেনারেলাইজ ফর্ম দিয়ে দিল। তাহলে কিভাবে করবে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করবে, ঠিক আছে। ইলেকট্রনিক কনফিগারেশন করে করা যায়, হ্যাঁ। সবসময় যে তোমাকে নাম দিয়ে দিবে, নাম নাও দিতে পারে, তোমাকে A B C D দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করবে। মনে করো ফ্লুরিনের 9, তাহলে KLM যদি করো ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে 2 7। তারপরে আছে ফসফরাসের 15 2 8 5। দেন আছে ক্লোরিন, তাহলে 17 2 8 7। তারপর রয়েছে আর্গন 18, তাহলে কি হবে বলো, 2 8 8। এবার লক্ষ্য করো, যদি আমাকে জেনারেলাইজড মৌলগুলো দিয়ে দিত, ABCD দিয়ে দিত, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এগুলোকে ABCD দিয়ে দিত, আমরা ফ্লুরিন
আর ক্লোরিন আমরা জানি যে দুটোই হ্যালোজেন বটে, আমরা সহজেই অ্যান্সার দিয়ে দিলাম এই একটা, ঠিক আছে, ক্লোরিন ক্লোরিন হ্যালোজেন বটে। যদি আমরা না জানতাম হ্যালোজেন বটে, তখন যদি আমাকে মনে করো এইগুলো এমন একটা দিয়ে দিল যেটা জানি না, তাহলে আমরা কি করবো, ইলেকট্রনিক কনফিগারেশন করবো। ইলেকট্রনিক কনফিগারেশনে দেখবো যে লাস্টের কক্ষপথে যদি সেম ইলেকট্রন থাকে, আবার বলছি লাস্টের কক্ষপথে যদি সেম ইলেকট্রন থাকে তাহলে তারা রাসায়নিক ভাবে কি হয়, ইকুয়াল। তারা লাস্টের কক্ষপথে যদি সেম ইলেকট্রন থাকে তাহলে তারা রাসায়নিক ভাবে ইকুয়াল হয়। যেমন এইখানে দেখো ফ্লুরিনের লাস্টের কক্ষপথে 7টা রয়েছে, ক্লোরিনের লাস্টের কক্ষপথে 7টা রয়েছে, তাহলে এরও 7টা এরও 7টা। তাহলে কি বললাম, যদি লাস্টের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একই হয় তাহলে তারা রাসায়নিক ভাবে একই হয়। তাহলে এটাও কিন্তু একই গ্রুপে অবস্থান করলে মৌলগুলি রাসায়নিক ভাবে একই হয়, এটাও যেমন ঠিক। একই গ্রুপে অবস্থান করার অর্থ কি, একই গ্রুপে থাকলে তাদের লাস্টের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ভ্যালেন্স সেল ইলেকট্রন কি হবে, সমান হবে, ঠিক আছে। তাহলে ভ্যালেন্স সেল ইলেকট্রন ভিএসি মানে কি, সর্ববহিষ্ঠ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। ভ্যালেন্স সেল অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথ, যোজ্যতা কক্ষপথ, ভ্যালেন্স সেল ইলেকট্রন, যোজ্যতা কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় বা একই হয়, একই হলে পরমাণুগুলি রাসায়নিকভাবে একই হবে, পরমাণুগুলি রাসায়নিকভাবে একই হবে, রাসায়নিকভাবে একই হবে। কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন দেবে, এই কোয়েশ্চেনটা দেবে না, এই ধরনের কোয়েশ্চেন দেবে, ঠিক আছে। ওই জন্য কনসেপ্টটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বারবার ওইটা এক কথাই বলছি যে তোমরা কি করবে, কনসেপ্টটা জেনারেট করবে, কনসেপ্টটা ভালো করে গ্রো করবে, তাহলে তুমি যে কোনো কোয়েশ্চেন করতে পারবে। এই কোয়েশ্চেনটাই পড়বে কোনো মানে নেই, বা এই অপশনগুলাই পড়বে কোনো মানে নেই, এগুলো জাস্ট একটা প্রতীকী বা এই ধরনের কোয়েশ্চেন পড়বে। চলো নেক্সট কোয়েশ্চেন। তৃতীয় পর্যায় এবং আধুনিক পর্যায় সারণীতে 18 গ্রুপে অবস্থিত নোবেল গ্যাসটির নাম কি? দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, তোমাকে এর অর্থ এই নয় যে তোমাকে পেরিয়ডিক টেবিলটা খুব স্পিডে, খুব ঝড়ের মতো মুখস্থ রাখতে হবে, এই ব্যাপারটা কিন্তু নয়। তোমাকে গ্রুপ ওয়াইজ, যেমন করে আমি বলেছি গ্রুপ ওয়াইজ মুখস্থ করবে, পিরিয়ড ওয়াইজ 1 2 3 পিরিয়ড যদি তুমি মুখস্থ করা থাকে, পিরিয়ড তুমি আমরা কি করি যে ছোটবেলায় 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করি। হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এটা আমরা ঝরঝর করে মুখস্থ করি ছোটবেলায়, ঠিক আছে। কিন্তু পিরিয়ডটা, এটা পিরিয়ড 1 এ কি আছে, পিরিয়ড 1 এ কি আছে, পিরিয়ড 2 এ কি আছে, পিরিয়ড 3 তে কি আছে, এই তিনটা পিরিয়ড মনে রাখবে, বাকিগুলো মনে রাখার দরকার নেই। তিনটা পিরিয়ড ভালো করে মনে রাখবে, অর্থাৎ আর্গন ক্রিপ্টন পর্যন্ত মনে রেখে নেবে, তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন পর্যন্ত মনে রাখবে, তিনটা পিরিয়ড, ঠিক আছে। আর গ্রুপগুলা আলাদা আলাদা ভাবে মনে রাখবে, এস ব্লক, পি ব্লক, ঠিক আছে। ডি ব্লকটা সন্ধিগত মৌল, খুব ভালো করে মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারে। দেখো বলেছে যে তৃতীয় পর্যায় এবং আধুনিক পর্যায় সারণীর 18 গ্রুপে, 18 গ্রুপ মানে কি, নোবেল গ্যাসের গ্রুপ, একদম সিম্পল। 18 নম্বর গ্রুপ মানে কি, নোবেল গ্যাসের গ্রুপ। তাহলে নোবেল গ্যাসের তৃতীয় পর্যায়, ঠিক আছে, তাহলে এইটা প্রথম পর্যায়ে থাকে হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে থাকে নিয়ন, তৃতীয় পর্যায়ে থাকে আর্গন, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ডি। ভেরি গুড, ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, অ্যান্সার হবে ডি, আর্গন, ঠিক আছে। যদি তোমাকে বলতো যে চতুর্থ পর্যায়, হ্যাঁ, যদি তোমাকে এরকম বললো যে চতুর্থ পর্যায়ে ফোর্থ পিরিয়ড এন্ড 17 গ্রুপ, এরকম দিতে পারে, ফোর্থ পিরিয়ড আর 17 গ্রুপ। তাহলে প্রথমে আমরা কি করবো, 17 গ্রুপ, প্রথমে আমরা 17 গ্রুপটা লিখবো। 17 গ্রুপ অর্থাৎ কি, হ্যালোজেন। তাহলে ভালো করে ভাবো, হ্যালোজেন যদি আমরা লিখি তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে, ফোর্থ পিরিয়ড, ঠিক আছে। এবারে আমরা যদি এখানে 1 2 3 4 আয়োডিন অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, আমাদেরকে জানতে হবে যে হ্যালোজেন গ্রুপটা ফার্স্ট পিরিয়ডে থাকে না, ঠিক আছে। তাহলে ফ্লুরিন কত নম্বর পিরিয়ডে আছে, 6 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ডে আছে। তাহলে এইখান থেকে 2 শুরু হবে, এখান থেকে 2, এটা 3, এটা 4। তাহলে ফোর্থ পিরিয়ডে হ্যালোজেন কি থাকে, ব্রোমিন। এটা কিন্তু একটু এক্সেপশন, মানে এইটার মতো হবে না। এটা যেমন হিলিয়াম ফার্স্ট পিরিয়ড থেকে আছে, ভালো করে বুঝে জিনিসটা, হিলিয়াম ফার্স্ট পিরিয়ড থেকে আছে, কিন্তু ফ্লুরিন ফার্স্ট পিরিয়ড থেকে তো নেই। ফার্স্ট পিরিয়ডে হাইড্রোজেন আর হিলিয়াম থাকে, ফ্লুরিন সেকেন্ড পিরিয়ড থেকে আছে। তাহলে এখানে যদি ফোর্থ পিরিয়ড বলতো তাহলে এখান থেকে 2 নম্বর থেকে শুরু করতাম, 2 3 4 5, ঠিক আছে। এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা এইভাবে যদি তোমার তোমার হ্যালোজেনের ক্ষেত্রে আসতো তাহলে কিন্তু ফ্লুরিনটা 2 নম্বর ধরতে হতো আমাদের, ঠিক আছে। ওই জন্য পেরিয়ডিক টেবিলটার জাস্ট ইন্টারফেসটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট, চলো অ্যান্সার দা। আধুনিক পর্যায় সারণীতে কোন দুটি পর্যায়ে 8টি মৌল রয়েছে, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল আরআরবি, এএলবি, টেকনিশিয়ান 2018। আধুনিক পর্যায় সারণীতে কোন দুটি পর্যায়ে 8টি করে ইলেকট্রন রয়েছে, 8টি করে মৌল রয়েছে, ঠিক আছে, 8টি করে মৌল রয়েছে।
আধুনিক পর্যায় সারণীতে কোন দুটি পর্যায়ে 8টি করে মৌল রয়েছে? বলো, অ্যান্সার করো। তাহলে দেখো, পিরিয়ড পর্যায় 1 কটা মৌল রয়েছে? 2টি। কি কি যদি বলো লিখতে, হাইড্রোজেন আর হিলিয়াম। পর্যায় 2 কটা মৌল রয়েছে? 8টি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত। পিরিয়ড 3 পর্যায় 3 এটা তো 8টি রয়েছে। তাহলে সোডিয়াম থেকে শুরু করে হিলিয়াম, নিয়ন, আর্গন পর্যন্ত। কেন এগুলোতে 8টি করে রয়েছে? কারণ এগুলোতে ট্রানজিশন এলিমেন্ট নেই, সন্ধিগত মৌল নেই। সন্ধিগত মৌল কোথা থেকে শুরু হয়? পিরিয়ড 4 থেকে শুরু হয়। তাহলে যেহেতু সন্ধিগত মৌল নেই, সেহেতু এইগুলোতে প্রথমটাতে দুটো থাকবে অতি হ্রস্ব পর্যায়, এটাতে কি বলবো? প্রথম হ্রস্ব পর্যায়, দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এই দুটোকে কি বলবো বলো? প্রথম হ্রস্ব পর্যায় আর দ্বিতীয় হ্রস্ব পর্যায়। পিরিয়ড 4 থেকে কি শুরু হচ্ছে? সন্ধিগত মৌল। তখন সন্ধিগত মৌল কটা থাকে? 10টা থাকে একটা পর্যায়ে। সন্ধিগত মৌলের সংখ্যা কটা? 10টা। যেমন ফার্স্ট পর্যায়ে সন্ধিগত মৌল কি থাকে? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, 10টা থাকে। তাহলে এই যে পর্যায় 4, যখন আমি পর্যায় 4 শুরু করব, তখন মৌল সংখ্যা কত হবে? 8টা তো এমনিতেই ছিল এই দুটোতে, এস ব্লক আর পি ব্লকে। আরো 10টা যোগ হয়ে গেলে কতগুলো হবে? 18টি হবে। ঠিক আছে, কোথা দিয়ে শুরু হয়? পটাশিয়াম দিয়ে শুরু হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ওকে, তাহলে পর্যায়ে যদি 5 বলতে আমাকে, তাহলেও আমি 18টাই লিখি। কোথা দিয়ে শুরু হয়? হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। জেননে শেষ হয়েছে, রুবিডিয়াম দিয়ে শুরু, জেননে শেষ। হ্যাঁ, ইনার তোমার ট্রানজিশন এলিমেন্ট গুলো পাচ্ছি। এবারে পর্যায় 6 আর পর্যায় 7 এই দুটোতে মৌল সংখ্যা কতগুলো? 32টা করে। এই জন্য এগুলোকে কি বলা হয়? অতি দীর্ঘ পর্যায়। প্রথম অতি দীর্ঘ পর্যায় এবং দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। ঠিক আছে, ওকে। এগুলো 32টা করে। কেন? কারণ এগুলোতে ইনার ট্রানজিশন এলিমেন্ট গুলো ইন্ট্রোডিউস হয়ে যায়। ঠিক আছে, ইনার ট্রানজিশন এলিমেন্ট গুলো ইন্ট্রোডিউস হয়ে যায়। তো তোমরা লক্ষ্য করবে আমাদের কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে কিন্তু 79, অর্থাৎ আমরা 79 মোট, আমরা প্রথম উইক থেকে যেটা শুরু করেছি মঙ্গলবার আমরা মোটামুটি 79টার মতন পিওআইকিউ করলাম, শুধু সায়েন্সে আমি করাইলাম। তারপরে আরো অর্পণ স্যার করিয়েছি তোমাদের। তাহলে একটা হিউজ কন্টেন্ট, তোমরা যদি রেগুলার এটা ফলো করো, আর তাহলে একটা হিউজ নাম্বার অফ পিওআইকিউ তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, উইথ অ্যানালাইসিস করে সলভ করানো হচ্ছে। তাহলে এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ তোমরা পাবে। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণীতে কোন দুটি পর্যায়ে 8টি মৌল রয়েছে? কি হবে অ্যান্সার? দেখো এখানে পরিষ্কার লেখা আছে 2 আর 3। তাহলে 2 আর 3-এ 8টি মৌল রয়েছে। ভেরি গুড, 2 আর 3। এবার যদি তোমাকে এই কোশ্চেনটা না বলে এরকম দিতে হয় যে কোন দুটি পর্যায়ে 18টি করে মৌল রয়েছে, হ্যাঁ, তাহলে কি হতো? 4 আর 5। কোন দুটি পর্যায়ে 32টি করে মৌল রয়েছে, তাহলে কি হতো? 6 আর 7। একই ধরনের কোশ্চেন আসবে, এটাই তো আসবে না। তাহলে এই জিনিসটা সারাউন্ডিং যে রিলেভেন্ট যে টপিকগুলো রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার করে রাখবে। কেমন? চলো নেক্সট। এই যে আগের যেটা লিখলাম সেটা থেকে দেখো এটার কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। বলো, পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল থাকে? বলো, পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল থাকে? পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল থাকে? পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল থাকে? দেখো আমি এখানে পরিষ্কার লিখেছি, পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল থাকে? 18টি। ঠিক আছে, তাহলে এইভাবে যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে এটা করতে তোমার হার্ডলি 2 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, জাস্ট তোমাকে কারসারটা নিয়ে যেতে হবে, এইটুকুই যে টাইম, এই টাইমটা তুমি অন্য কোশ্চেনে ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, সায়েন্স যদি খুব ভালো করে রেডি থাকে, হ্যাঁ, তাহলে এই কোশ্চেনগুলো তুমি যদি খুব কুইকলি তুমি করতে পারো, তাহলে এই টাইমটা তুমি ইনভেস্ট করে দেবে। রিজনিং বা অঙ্ক কথাগুলোতে এক দুটো রিজনিং এমন দেয় যেটাতে তোমার একটু বেশিটা সময় লাগবে, কেমন? তাহলে এই টাইমটা তুমি ওটাতে ইনভেস্ট করতে পারবে। ঠিক আছে, যেটা তোমাকে অনেক পরীক্ষাতে অনেকটা অ্যাডভান্টেজ করে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলো, নিচের কোন বিবৃতিটি ভুল? তাহলে যখন ভুল দেখতে হবে তখন এখানে ক্রস দেবে। তাহলে কি হবে? মনে থাকবে যে আমাকে ভুলটা ঠিক করতে হবে। ঠিক আছে, মানে কোন বিবৃতি ভুল তখন এখানটা 5টায় ক্রস দেবে। তার মানে আমাকে যেটা ক্রস, যেটা ঠিক নয়, সেইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখো পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি পায়। হ্যাঁ, দেখো পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি পায়। যদি আমি হিলিয়ামের পর নিয়ন লি, নিয়নের পর আর্গন লি, আর্গনের পর ক্রিপ্টন লি, জেনন লি, হ্যাঁ, তাহলে উপর থেকে নিচে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। কক্ষপথ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আকারটাও বাড়বে। তার মানে এটা ঠিক আছে, 5টায় রাইট চিহ্ন দাও। ঠিক আছে, রাইট চিহ্ন দাও। ভুল আছে তাহলে কাজ চিহ্ন দেবো, সেইটা আমি অ্যান্সার করবো। একটি গ্রুপে সমস্ত মৌলের একই ভ্যালেন্সি থাকে, এটাও ঠিক। দেখো
একটি গ্রুপ বরাবর তুমি যাও, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কি গ্রুপ লিখলাম? খাদ ধাতুর গ্রুপ, ঠিক আছে, গ্রুপ 1 লিখলাম। তাহলে এদের যোজ্যতা কত? সবারই 1। কেন যোজ্যতা 1? কারণ সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে তাদের যোজ্যতারও সমান হবে। অর্থাৎ একটি গ্রুপের সমস্ত মৌলের একই ভ্যালেন্সি আছে। ভ্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা। তাহলে এটা ঠিক, তাহলে এটা ভুল, এটা আমি অ্যান্সার দেবো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে, কোনটি ভুল বলেছি। একটি মৌলের সমস্ত আইসোটোপ একই গ্রুপে স্থাপন করা হয়, একই গ্রুপে স্থাপন করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। তাহলে এইটা যদি ঠিক হয়, পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি পায়, তাহলে বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাবে। পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে মানে পর্যায় বরাবর, হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাবে। পারমাণবিক ব্যাসার্ধ যদি ওপর থেকে নিচে বৃদ্ধি পায়, আমরা কি জানি যে পারমাণবিক যে পর্যায়গত যে প্রপার্টি গুলো রয়েছে, প্যারিয়ডিক ফাংশন বা প্যারিয়ডিক প্রপার্টি গুলো যেগুলো রয়েছে, সেগুলো যদি হরাইজন্টালি হ্রাস পায় তাহলে ভার্টিক্যালি কি হবে? বৃদ্ধি পাবে। উল্টাটা হয়, এদিক থেকে বৃদ্ধি পেলে এদিক থেকে হ্রাস পাবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি ওপর থেকে নিচে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য বৃদ্ধি পায়, তাহলে বাম দিক থেকে ডান দিকে কি হবে? হ্রাস পাবে। তাহলে এইটাও ঠিক। এই তিনটা যে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এই তিনটা কিন্তু ঠিক আছে। তাহলে ভুল কোনটা হবে? সি এরটাই হবে। তাহলে এখানে কেন ভুল হচ্ছে এটা বলে দিচ্ছি। একই মৌলের সমস্ত আইসোটোপ গুলি একই গ্রুপে স্থাপন করা হয়। এখানে বলা হয় এখানে আইসোটোপ গুলিকে আমরা একই স্থানে স্থাপন করতে পারি, কিন্তু আইসোটোপের ব্যাপারে কোনো মানে পর্যায় সারণীতে আইসোটোপের ব্যাপারে কোনো কিছু বলা নেই। মানে একটা মৌলকে শুধু ওই মৌলটা দিয়েই বলা আছে, যেহেতু আইসোটোপের মানে ওদের প্রোটন সংখ্যা একই হবে, তাহলে ওই মৌলটা দিয়ে বলা আছে। আইসোটোপ গুলোকে আলাদাভাবে কোনো কিছু বলা যায় না, কারণ আইসোটোপ বলতে এদের কি হয়? প্রোটন সংখ্যাগুলো সমান হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখছি যে পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। একই গ্রুপের সমস্ত মৌলের ভ্যালেন্সি একই ভ্যালেন্সি আছে, এটাও ঠিক আছে। পারমাণবিক ব্যাসার্ধগুলো সাধারণত বাম দিক থেকে ডান দিক থেকে হ্রাস পায়, এটা ঠিক আছে। তাহলে একই মৌলের সমস্ত আইসোটোপগুলি একই গ্রুপে স্থাপন করা হয়, এটা আমার মনে হয় অ্যান্সারটা ঠিক আছে। কোন বিবৃতিটা ভুল আছে বলিস? একই আইসোটোপগুলিতে একই গ্রুপে অবস্থান করা হয় সমস্ত আইসোটোপগুলিতে। এটা কনফিউজিং কোশ্চেনটা আছে। তাহলে এখানে অ্যান্সারটা সেটাই ঠিক দেবে, কারণ আইসোটোপের ব্যাপারে আলাদাভাবে কোনো কিছু বলা নেই, ঠিক আছে। দেখো, ভ্যালেন্সি কিন্তু চেঞ্জ হতে পারে, ওরা পরিবর্তনশীল যোগ্যতা যারা দেখায় তাদের ভ্যালেন্সি চেঞ্জ হতে পারে। সেই অর্থে একই ভ্যালেন্সি সবসময় যে থাকবে মানে, কিন্তু ভ্যালেন্সি নিচের দিকের গুলো একাধিক ভ্যালেন্সি শো করতে পারে। যেমন তুমি এসএন এর ক্ষেত্রে SN4+ হয়, SN2+ হয়, তাহলে একাধিক ভ্যালেন্সি শো করতে পারে মৌলগুলো, ঠিক আছে। এখানে কিন্তু থিওরিটিক্যালি সিটাই অ্যান্সার করবে। এখানে বলছে স্যার পর্যায় সারণী থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে। দেখো, কোয়েশ্চেন গুলো তো তোমার মিনিমাম তো থাকবেই, যে পর্যায় সারণীর কনসেপ্টটা কিন্তু অন্য চ্যাপ্টার গুলো তো কাজে লাগবে, ঠিক আছে। সেরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমার একটা দুটা করে কোয়েশ্চেন থাকে, এবার কোনো চ্যাপ্টার থেকে নাও থাকতে পারে। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে যে তুমি কোন শিফটে এক্সাম দিচ্ছ, হ্যাঁ, কিরকম কোন চ্যাপ্টার গুলোকে বেশি ফোকাস করছে। এক্সাম শুরু হলে খুব বেশি করে তুমি যদি মানে তুমি যদি নাও ঠিকঠাক প্রিপারেশনটা, তাহলে তুমি করতে পারবে। এক্সাম শুরু হলে তুমি বুঝতে পেরে যাবে যে, বা তুমি যদি যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে পিআইকিউ দেখলে তুমি বুঝতে পেরে যাবে। মিনিমাম 1 থেকে 2টো ধরে রাখো, হ্যাঁ, আর বেশিও থাকতে পারে। কোনোবার হয়তো 5-6টা দিয়ে দিল, কোনোবার হয়তো দিলই না, ঠিক আছে, এরকমও হতে পারে, ঠিক আছে। ওটা কিন্তু একদম ফিক্স নয়, হ্যাঁ, যে এই চ্যাপ্টারগুলো থেকে এতগুলো করে কোয়েশ্চেন থাকবে এই ধরনের কোনো ফিক্স নেই। চলো, নিম্নলিখিত থেকে ভুল মিল জোড়াটি খুঁজুন। ভুল মিল জোড়াটি, তাহলে এখানেও ভুলটা খুঁজতে হবে। কেমন? এখানেও ভুলটা খুঁজতে হবে। দেখো, তামা অর্থাৎ কপার, তাহলে সিইউ, এটা ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে, হবে না। সোনা অরাম, তাহলে AU, এটাও ঠিক আছে। পারদ কিন্তু HG হয়, পারদ MG হয় না, হ্যাঁ, পারদ HG হয়, তাহলে এটা ভুল আছে, সিটা ভুল আছে, সিটা ভুল আছে। প্লাটিনাম PT হয়, এটাও ঠিক আছে। রূপা AG হয়, এটাও ঠিক আছে, হ্যাঁ, রূপাকে ল্যাটিনে AG দিয়ে করা হয়। এগুলো কে করেছে? বার্জেলিয়াস করেছিল, হ্যাঁ, যে তোমাকে বলে যে নামগুলো কে দিয়েছিল? বার্জেলিয়াস। কোন বিজ্ঞানী দিয়েছিলেন এই নাম সংকেত গুলো? বার্জেলিয়াস। অ্যাকর্ডিং টু বার্জেলিয়াস এই জিনিসগুলো করা হয়, ঠিক আছে। তাহলে কোনটা ভুল মিল জোড়াটি খুঁজুন। তাহলে ভুল মিল কোনটা আছে? ভুল মিল পারদটা আছে, তাহলে শুধুমাত্র সিটা হবে অ্যান্সার। এটা অনেক সহজ দিয়ে দিচ্ছে।
এটা অনেক সহজ দিয়ে দিচ্ছে। দেখো জিনিসটা সহজ হলো, প্রথমের অপশনগুলো দেখো, ঠিক আছে, অপশনগুলোতে আলাদাভাবে দিয়ে দিয়েছি, মানে কোয়েশ্চেনটা একটু বুঝতে সময় লাগবে, এই ধরনের কোয়েশ্চেন আছে। ওই জন্য বলছি বারবার যে কোয়েশ্চেন পিওয়াইকিউ দেখে যাবে কি ধরনের কোয়েশ্চেন, একদম সহজ কোয়েশ্চেন। এটাতে যার সংকেতগুলো দিয়েছি, সংকেতগুলো তো তোমরা জানোই, তাহলে এটা করতে তোমার খুব কম সময় লাগা উচিত। কিন্তু যেহেতু অপশনগুলো আলাদা রকম ভাবে দিয়েছে, প্রথমে এবিসিডি দিয়েছে, তারপরে আবার এবিসিডি দিয়েছে, কোয়েশ্চেনটা একটু বড় করে দিয়েছি, এটা পড়তে টাইম লাগবে। ঠিক আছে, চলো ওকে। দেখো এরপর আমরা একটু তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে একটু আলোচনা করি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি? তড়িৎ বিশ্লেষণকে আমরা ইলেকট্রোলাইসিস বলি। ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে যে যেগুলো আয়নীয় পদার্থ, যেমন NaCl, হ্যাঁ, KCl, যেগুলো আয়নীয় পদার্থ, অর্থাৎ যেগুলোকে গলালে, যেটাকে মেল্ট করলে, ঠিক আছে, যেটাকে গলন করালে ওরা আয়ন ফর্মেশন করে, বা জলে দহিত করলে আয়ন ফর্মেশন করে। ঠিক আছে, আয়ন ফর্মেশন করলে কি হবে? আয়নগুলো মোবাইল হবে। আয়নগুলো মোবাইল অর্থাৎ আয়নগুলো তোমার যদি ওখানে চার্জ অ্যাপ্লাই করো, তাহলে ক্যাটায়নটা ক্যাথোডের দিকে আর অ্যানায়নটা অ্যানোডের দিকে মোবাইল হবে, অর্থাৎ গতিশীল হবে। ঠিক আছে, তাহলে যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে, যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অর্থাৎ তড়িৎ পরিবহন মানে কি? মনে করো তুমি একটা ছবি আমি দিয়েছি এখানে, এই ছবিটা দেখো, এই যে একটা বিকার রয়েছে, ঠিক আছে, এখানে একটা বিকার রয়েছে, এটা একটা বিকার রয়েছে, এখানে আমি কি করলাম, এটা নেগেটিভ প্রান্তটা এটা পজিটিভ প্রান্ত, ঠিক আছে, কানেক্ট করে দিলাম। এটা ব্যাটারি, দুটো প্রান্ত থাকে তো, নেগেটিভ আর পজিটিভ, এটা ধরে নাও ব্যাটারি, ঠিক আছে, এটা ধরে নাও ব্যাটারি। তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত যুক্ত করলাম, এবং নেগেটিভ প্রান্তের সাথে একটা ধাতব তড়িৎদ্বারকে কানেক্ট করলাম, এবং পজিটিভ প্রান্তের সাথে একটা ধাতব তড়িৎদ্বারকে কানেক্ট করলাম। এবার এইটাকে আমরা, এদের মধ্যে কোনো কানেকশন নাই, এই দুটোকে আমরা জলের মধ্যে ডিপ করলাম। কোন কি ধরনের জল? এই জলটার মধ্যে অ্যাকোয়া সলিউশন অফ NaCl, হ্যাঁ, অ্যাকোয়া সলিউশন অফ NaCl, NaCl এর জলীয় দ্রবণের মধ্যে আমি দ্রবীভূত এটাকে ডিপ করলাম, ঠিক আছে, বা এটার মধ্যে ইন করালাম, ইমার্জ করলাম। এরপর দেখো যখনই আমি ব্যাটারিটা অন করবো, ঠিক আছে, বা ব্যাটারিটা তোমার অনেই রয়েছে, যখনই তুমি এটাকে ইমার্জ করবে তখনই কিন্তু ইলেকট্রোলাইসিসটা শুরু হয়ে যাবে। ইলেকট্রোলাইসিসটা কি? যে এই যে অ্যাকোয়া সলিউশন অফ NaCl, অ্যাকোয়া সলিউশন অফ NaCl এর মধ্যে কি থাকবে বলো? Na প্লাস আর Cl মাইনাস, ক্যাটায়ন হিসাবে কি ফর্মেশন করবে? Na প্লাস Cl মাইনাস। আর যেহেতু ওয়াটারের মধ্যে NaCl দিচ্ছ, হ্যাঁ, যেই তুমি ওয়াটারের মধ্যে NaCl দেবে, সেই হ্যাঁ একটা তো আসবে, ও H প্লাস OH মাইনাস ডিসোসিয়েট করে দেবে, হ্যাঁ, H প্লাস OH মাইনাস ডিসোসিয়েট করে দেবে। পিরিয়ডিক টেবিল খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মিনিমাম একটা তো আসবে, এটা তুমি ধরে নিতে পারো, হ্যাঁ, একের থেকে বেশি আসবে, হ্যাঁ, আশা করি। তাহলে H2O ডিসোসিয়েট করবে, NaCl ও ডিসোসিয়েট করবে, ঠিক আছে। তাহলে এখানে ক্যাটায়ন হিসাবে কি কি উপস্থিত থাকবে বলো? Na প্লাস আর H প্লাস এজ এ ক্যাটায়ন উপস্থিত থাকবে, আর Cl মাইনাস আর OH মাইনাস এজ এ অ্যানায়ন উপস্থিত থাকবে, ঠিক আছে। তাহলে ক্যাথোড হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাহলে এতে কে যাবে? ক্যাটায়ন যাবে। তাহলে ক্যাথোডে যায় ক্যাটায়ন, দেখো এখানে লেখা আছে ক্যাটায়ন, ক্যাটায়ন গুলো কিসে যাবে? ক্যাথোডে যাবে। আর অ্যানোডে কি যাবে? অ্যানায়ন গুলো যাবে, অ্যানোডে যাবে অ্যানায়ন গুলো, কারণ পজিটিভ প্রান্তে নেগেটিভ চার্জ গুলো যাবে, আর নেগেটিভ প্রান্তে পজিটিভ চার্জ গুলো যাবে, ঠিক আছে। এবারে কি হবে? ক্যাথোডে আর অ্যানোডে আলাদা আলাদা তোমার সাবস্টেন্স প্রডিউস হবে, ঠিক আছে। তাহলে NaCl ছিল, তুমি দেখবে যে ক্যাথোডে গিয়ে পরে সোডিয়াম জমা হয়ে গেছে, সোডিয়াম জমা হয়ে গেছে, কিভাবে জমা হয়েছে? এটা ইলেকট্রন নিয়ে Na সলিড তৈরি করেছে। তাহলে ধাতু জমা হয় কোথায়? ধাতু যদি তোমাকে বলে যে ধাতব লবণের যদি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ধাতুটা এজ এ সলিড কোথায় জমা হবে? ক্যাথোডে জমা হবে। এবং অধাতুগুলো যেমন Cl মাইনাস গিয়ে পরে ওখানে ইলেকট্রন রিলিজ করে Cl2 গ্যাস তৈরি করবে, দুটো ইলেকট্রন রিলিজ করবে, ঠিক আছে, দুটো ইলেকট্রন রিলিজ করে Cl2 গ্যাস তৈরি করবে। তাহলে তুমি নিয়েছিলে NaCl আর জল, কিন্তু তড়িৎ দ্বারা কি কি পাচ্ছ? ক্যাথোডে পাচ্ছ সোডিয়াম ধাতু, ক্যাথোডে কি পাচ্ছ? ক্যাথোডে পাচ্ছ সোডিয়াম ধাতু, আর অ্যানোডে কি পাচ্ছ? অ্যানোডে কি পাচ্ছ? ক্লোরিন গ্যাস, ঠিক আছে। তাহলে তুমি ক্যাথোডে সোডিয়াম ধাতু, অ্যানোডে ক্লোরিন গ্যাস পাচ্ছ। এবারে সেই ক্লোরিন গ্যাসটাকে তুমি আলাদাভাবে কাজে লাগাতে পারো। ক্লোরিন গ্যাসটা কিন্তু ব্লিচিং পাউডার প্রিপারেশনে কাজে লাগে, হ্যাঁ, পড়াচুনার সাথে পড়া মানে CaOH2 কলিচুন যেটা, হ্যাঁ, মানে পড়াচুনকে জলে দিলে যেটা হয় CaO প্লাস H2O CaOH2, সেটার সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ব্লিচিং পাউডার তৈরি করতে পারবো, হ্যাঁ, এটাকে আমরা কাজে লাগাতে পারি ক্লোরিন গ্যাসটাকে। এবং সোডিয়াম ধাতুটাকেও আমরা আলাদা কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, হ্যাঁ। এটা তুমি অ্যাকোয়াস সলিউশন নিলে সোডিয়াম ধাতুটাকে এক্সট্রাক্ট করা হয় না, এটা মল্টেন NaCl নিলে NaCl মনে রাখবে 800 ডিগ্রিতে মেল্ট করে দেয়, 800 ডিগ্রিতে মেল্ট করে দেয়। তাহলে আমরা মল্টেন NaCl যদি নিই, গলিত NaCl যদি নিই, তাহলে সোডিয়াম ধাতুকে আমরা ইজিলি এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এই ফেনোমেনাটা হয়, আমার বক্তব্য হচ্ছে এই ফেনোমেনাটা হয়। মেটাল তুমি যদি এখানে সোডিয়ামের জায়গায় Fe3+ রাখতে, হ্যাঁ, ফেরিক আয়নটা রাখতে, তাহলে ফেরিকটা ক্যাথোডে যেত, ক্যাথোডে গিয়ে পরে ইলেকট্রন গ্রহণ করতে, হ্যাঁ, ধাতু তাহলে কি করে? বিজারণ করে, মানে ধাতু ক্যাথোডে গিয়ে পরে ধাতব আয়নটা কি হয়? বিজারিত হয়, মানে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে পরে ধাতব
আয়নে ধাতব পরমাণুতে পরিণত হয়, তাহলে ক্যাথোডের ভরটা আস্তে আস্তে কি হবে, বেড়ে যাবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, তড়িৎ বিশ্লেষণ বলছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা তাহলে যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এর ফলে পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং বিভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে আমরা কি বলি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা, NaCl নিয়ে যেটা আলোচনা করলাম, তাহলে NaCl টা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, HCl ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, NaOH ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা প্রত্যেকে আয়োনাইজ হয়। ঠিক আছে, কেমন ভাবে আয়োনাইজ হয়, HCl যদি আয়োনাইজ হয় তাহলে H+ আর Cl-। কিন্তু HCl কি আয়নিত পদার্থ? HCl আয়নীয় পদার্থ নয়, HCl হচ্ছে সমযোজী পদার্থ, কারণ দুটোই অধাতু আছে। NaOH একটা বেস, এটা অ্যাসিড, এটা বেস, Na+ আর OH-, তাই তো? তাহলে যেগুলা আয়ন ফরমেশন করে ইন দ্য অ্যাকোয়াস সলিউশন আয়ন ফরমেশন করে, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি। ভোল্টামিটার, ভোল্টামিটার কি, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, ঠিক আছে, তাকে আমরা ভোল্টামিটার বলি। ভোল্ট মিটার নয় কিন্তু, হ্যাঁ, আকার দেওয়া আছে, মনে রাখবে, ভোল্টামিটার। তাহলে এই যে ছবিটা দেওয়া আছে, এটা কিসের ছবি দেওয়া আছে, ভোল্টামিটারের ছবি দেওয়া আছে। ঠিক আছে, ক্যাথোড আর অ্যানোড আমরা আলোচনা করলাম। ক্যাথোড মানে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন পজিটিভ হয়, তাহলে ক্যাথোড নেগেটিভ হবে। অ্যানোড মানে ওখানে অ্যানায়ন যাবে, অ্যানায়ন নিজে নেগেটিভ, তাহলে অ্যানোডটা পজিটিভ হবে, তবে তো অ্যানোডে অ্যানায়ন যাবে। ঠিক আছে, এইভাবে মনে রাখি। হ্যাঁ, ওকে, চলো। তাহলে তড়িৎ বিশ্লেষণে পজিটিভ তড়িৎগ্রস্ত কণাটাকে আমরা কি বলি, ক্যাটায়ন বলি, কারণ এই কণাগুলি ক্যাথোডে মুক্ত হয়। ঠিক আছে, ক্যাথোডে মুক্ত হয়, ওই জন্য ক্যাথোডের আয়ন ক্যাটায়ন। নেগেটিভ তড়িৎগ্রস্ত কণাগুলিকে অ্যানায়ন বলা হয়, কারণ এগুলো অ্যানোডে মুক্ত। ঠিক আছে, এবং আরহেনিয়াসের মত অনুযায়ী তড়িৎ বিশ্লেষণ পদার্থ বিয়োজিত হয়ে সমান সংখ্যক ক্যাটায়ন বা অ্যানায়ন না দিলেও মোট ক্যাটায়নের চার্জ ও অ্যানায়নের চার্জ সমান। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোট ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ সমান হবে। কেন আমি এই পয়েন্টগুলো কেন লিখেছি, কারণ এই পয়েন্টগুলোর উপর বেস করে কিন্তু পিআইকিউতে কোশ্চেন আসছে। ঠিক আছে, ওই জন্য এই পয়েন্টগুলোকে আমি এখান থেকে তুলেছি। ঠিক আছে, তোমাকে বললো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4(3), তাই তো, অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে আমার দেখো, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অবভিয়াসলি, কারণ এটা একটা লবণ, অ্যালুমিনিয়াম সালফেট ইজ এ সল্ট। ওকে, চলো, Al2SO4(3) যদি আয়োনাইজ করি তাহলে কি হবে, 2Al3+ and 3SO4(2-)। তাহলে এখানে কি বলছে দেখো, যে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিয়োজনবাদ অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে সমান সংখ্যক ক্যাটায়ন বা অ্যানায়ন না দিলেও, তাহলে দেখো এখানে দুটো ক্যাটায়ন আছে আর তিনটে অ্যানায়ন আছে, সমান সংখ্যক ক্যাটায়ন বা সমান সংখ্যক অ্যানায়ন নেই, কিন্তু মোট ক্যাটায়নের চার্জ আর মোট অ্যানায়নের চার্জ কি হবে, সমান হবে। কেন, কারণ অ্যালুমিনিয়াম 2 × 3 6+, আর SO4 দেখো 2- করে আছে, কটা আছে, তিনটে আছে, তাহলে 6-। তাহলে মোট চার্জ কিন্তু, মোট চার্জ অফ ক্যাটায়ন, টোটাল চার্জ অফ ক্যাটায়ন ইজ অলওয়েজ ইকুয়াল উইথ দ্য টোটাল চার্জ অফ অ্যানায়ন। টোটাল চার্জ অফ ক্যাটায়নের চার্জ, মোট চার্জ, এবং অ্যানায়নের মোট চার্জ কি হবে, সমান হবে, যাতে করে পরমাণুটা অ্যাজ এ হোল কি হবে, নিস্তড়িত হবে, নিউট্রাল হবে। ঠিক আছে, অর্থাৎ তাই দ্রবণটি নিস্তড়িত হবে। কারণ যদি চার্জ, পজিটিভ চার্জ সমান হয় আর নেগেটিভ চার্জ সমান হয়, তাহলে দ্রবণটির টোটাল চার্জ যদি ক্যালকুলেশন করো তাহলে কি দেখতে হবে, তাহলে ইকুয়াল দেখতে হবে। ঠিক আছে, চলো এবারে আমরা কোশ্চেনে আসি, যেটুকু পড়লাম, হ্যাঁ, সেইটুকু থেকে আমরা কোশ্চেনে আসি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা তুমি বুঝতে পারবে, যে কোনো চ্যাপ্টার শুরু করবে, গুরুত্বপূর্ণ টপিকগুলোকে একটু ডিটেলসে পড়বে, বারবার পড়বে। একদম সিম্পল জিনিস মনে হতে পারে, কিন্তু কোশ্চেন, সিম্পল জিনিসের কোশ্চেনগুলোকে কিন্তু এটা জটিল করে করা যায়। ঠিক আছে, দেখো অ্যানোডাইজিং প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করে। ঠিক আছে, ইনফরমেটিভ কোশ্চেন, এটা তুমি না জানলে করতে পারবে। অ্যানোডাইজিং প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়, আরআরবি এনটিপিসিতে পড়েছি। ঠিক আছে, অ্যান্সার হবে লঘু সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, দেখো একটা ইয়ারের কোশ্চেন নয়, কিন্তু আলাদা আলাদা ইয়ার রিসার্চ করে পরে এগুলো বানানো আছে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে H2SO4, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি হয়, H2SO4। এটাকে আমরা অয়েল অফ ভিট্রিয়ল বলি। সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলি, অয়েল অফ ভিট্রিয়ল। এই যেমন নাইট্রিক অ্যাসিডকে আমরা কি বলি, অ্যাকোয়াফর্টিস। অ্যাসিটিক অ্যাসিড 5% অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগার বলে। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু পড়ে রাখি, কোন অ্যাসিডগুলোর কি নাম। প্রদত্ত বিক্রিয়ায় কোন পদার্থের বিজারণ ঘটে, কোন পদার্থের বিজারণ অর্থাৎ রিডাকশন। হ্যাঁ, বিজারণ মানে রিডাকশন ঘটে। ঠিক আছে, তাহলে জারণ বিজারণের যে এলিমেন্টাল কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা একটু ক্লিয়ার হতে হবে। আমি রিঅ্যাকশনটা ঠিকঠাক লেখা হয়নি, রিঅ্যাকশনটা আমি লিখছি। দিস রিঅ্যাকশন ইজ থার্মিট প্রসেসের যে রিঅ্যাকশনটা রয়েছে, সেই রিঅ্যাকশনটা এখানে করা হয়েছে। ঠিক আছে, থার্মিট প্রসেসের রিঅ্যাকশন আমরা জানি Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম, ঠিক হচ্ছে Al2O3 প্লাস Fe। ঠিক আছে,
তাহলে এখানে যদি আমি ব্যালেন্স করি ফেরিক ক্লোরাইড ফেরিক অক্সাইড Fe2O3 মানে কি ফেরিক অক্সাইড হিমাটাইট, ঠিক আছে। তাহলে Al দুটো আছে এখানে 2 দিয়ে দেবো, Fe দুটো আছে এখানে 2 দিয়ে দেবো, দেখো ব্যালেন্স হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়ায় বলছি কোন পদার্থের বিজারণ ঘটে। হ্যাঁ, তাহলে এখানে জারণ আর বিজারণের কমপ্লিট এলিমেন্টাল কনসেপ্ট আমি বলছি, ঠিক আছে, একদম সহজ। জারণ আর বিজারণের ইলেকট্রনিক কনসেপ্ট মানে আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ আর ইলেকট্রন বর্জন করা মানে জারণ, ঠিক আছে, এইটুকুটা আমরা জানি। এবার জারণ আর বিজারণের এলিমেন্টাল কনসেপ্ট কি, যদি অক্সিজেন, হ্যাঁ, যদি অক্সিজেন ক্লোরিন মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, হ্যাঁ, যদি গ্রহণ করে তাহলে হয় জারণ। আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হাইড্রোজেন যদি বর্জন করে তাহলেও হয় জারণ, ঠিক আছে, ভালো করে বুঝো। অক্সিজেন আর ক্লোরিন যদি গ্রহণ করে তাহলে জারণ হয়, আর হাইড্রোজেন যদি বর্জন করে তাহলেও কিন্তু জারণ হয়। বিজারণের জাস্ট উল্টা। তোমাকে জারণের উল্টা যদি বিজারণ হয় তাহলে জারণের যা প্রসেস হয় বিজারণে তার উল্টো প্রসেস হবে। তাহলে বিজারণে কি হবে, অক্সিজেন বা ক্লোরিন বা অক্সিজেন ক্লোরিনের মতো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ঠিক আছে, যদি গ্রহণ করলে জারণ, তাহলে বর্জন করলে বিজারণ, ঠিক আছে, একদম সহজ। আর হাইড্রোজেন বর্জন করলে জারণ, তাহলে হাইড্রোজেন গ্রহণ করলে বিজারণ। হ্যাঁ, হাইড্রোজেন গ্রহণ করলে বিজারণ, ঠিক আছে। দিস ইজ দ্য এলিমেন্টাল কনসেপ্ট। তাহলে যদি একটা যেটা গ্রহণ করবে, যে পদার্থ গ্রহণ করবে তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি গ্রহণ করে তাহলে জারণ হয়, বর্জন করলে কি বিজারণ। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো এই রেসপেক্টে যদি আমি এটার উপর এটা অ্যাপ্লাই করি, তাহলে Fe2O3 তে দেখো অক্সিজেন রয়েছে, হ্যাঁ, আর Fe তে দেখো অক্সিজেন নাই, তাহলে কি হয়েছে, অক্সিজেন বর্জন হয়েছে। অক্সিজেন ছিল 3টা, এখানে কিন্তু নো অক্সিজেন, তাহলে অক্সিজেন বর্জন করেছে, তাহলে অক্সিজেন বর্জন মানে কি বিজারণ, ঠিক আছে, অক্সিজেন বর্জন মানে কি বিজারণ। তাহলে প্রদত্ত কোন পদার্থের বিজারণ ঘটে, Fe2O, অর্থাৎ ফেরিক অক্সাইড। Fe2O3 কে কি বলি, ফেরিক অক্সাইড। কি বলি, ফেরিক অক্সাইড। কেন ফেরিক অক্সাইড বলছি, কারণ Fe2O3 তে Fe3 প্লাসে আছে আর O2 মাইনাসে আছে, অক্সাইড তো। হ্যাঁ, দেখো ক্যাটায়নের চার্জ আয়নের চার্জ সমান আছে। Fe2O3 ইজ ফেরিক অক্সাইড। ফেরাস অক্সাইড কেমন সংকেত হবে, FeO। যদি শুধু FeO থাকতো তাহলে ওটাকে আমরা কি বলতাম, ফেরাস অক্সাইড, Fe2 প্লাস O2 মাইনাস। ওকে, তাহলে এখানে আয়রন বলো না, ফেরিক অক্সাইড বলবে, ঠিক আছে, ফেরিক অক্সাইড, Fe2O3 ফেরিক অক্সাইড। তাহলে প্রসেসটা একটু বলে দিই, এই রিঅ্যাকশনটা কিসের রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন হচ্ছে থার্মিক প্রসেসের রিঅ্যাকশন। থার্মিক প্রসেসে কি করা হয়, যে একটা কোনো ধাতুর অক্সাইডকে তার থেকে বেশি সক্রিয় কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয়, বিক্রিয়া করিয়ে সেই ধাতুটাকে পিওর ফর্মে আমরা এক্সট্রাক্ট করি। এটা রেল লাইন জোড়া লাগানোর জন্য থার্মিক প্রসেস ইউজ করা হয়, তোমরা জানো। এখানে থার্মিক মিশ্রণ ব্যবহার করা হয়, হ্যাঁ, পটাশিয়াম পারক্লোরেট আর বেরিয়াম পারক্সাইড আর ম্যাগনেসিয়ামের একটা ফিতা দিয়ে আগুন লাগানো হয়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, বা লোহার যে গলনাঙ্ক তার থেকে বেশি থাকে টেম্পারেচারটা। হ্যাঁ, তাহলে ওই টেম্পারেচারে লোহাটা গলে যায় এবং রেল লাইনে যে ফাটল থাকে সেই ফাটলটার মধ্যে ঢুকে পড়ে রেল লাইনটাকে জোড়া লাগায়। দিস ইজ দ্য থার্মিক প্রসেস। এটা মেটাল এক্সট্রাকশনের একটা প্রসেস। মেটাল এক্সট্রাকশনের অনেকগুলো প্রসেস আছে, ক্যালসিনেশন, হ্যাঁ, যেটাকে তাপ জারণ, ভস্মীকরণ, হ্যাঁ, তারপরে তোমার কার্বন বিজারণ, থার্মিক প্রসেস, ইলেকট্রোলাইসিস, অনেকগুলো প্রসেস আছে, সবগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। আমরা আসবো মেটাল নন মেটাল চ্যাপ্টারটা নিয়ে, হ্যাঁ, ওটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো মেটাল নন মেটাল যখন পড়বে তখন এফি ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আলোচনা করবো। তখন তোমার এফি ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করার সময় তোমার পর্যায় সারণীর কনসেপ্ট গুলো কিন্তু অনেক কাজে লাগবে। এই যে ইলেকট্রন গ্রহণ করার ব্যাপারগুলো, ইলেকট্রন বর্জন করার ব্যাপারগুলো, সেগুলো তো তোমার পর্যায় সারণীতে পড়বে, যে কোন মৌল ইলেকট্রন গ্রহণ করবে। যাদের লাস্টের কক্ষপথে 5টি 6টি বা 7টি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, বা যারা অধাতু হয় তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর যারা ধাতু হয় তারা ইলেকট্রন বর্জন করতে চায়, ঠিক আছে। এই কনসেপ্ট গুলো কিন্তু পর্যায় সারণী থেকে আসে। পর্যায় সারণী করা মানে শুধু পর্যায় সারণী নয়, পর্যায় সারণীর সঙ্গে সঙ্গে তোমার বাকি যে চ্যাপ্টার গুলো আছে তাদের বেসিকটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট একটা কোয়েশ্চেন। ওকে, একটি অদক্ষেপণ বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যার মধ্যে, দেখো বিক্রিয়া অনেক রকমের হয়, বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, তারপরে দহন হয়, হ্যাঁ, তারপর তোমার প্রিসিপিটাইজেশন রিঅ্যাকশন হয়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, অনেক ধরনের বিক্রিয়া হয়। তার মধ্যে অদক্ষেপণ বিক্রিয়া, বা বলে দিয়েছে অদক্ষেপণ মানে প্রিসিপিটাইজেশন রিঅ্যাকশন, যে বিক্রিয়া অদক্ষেপ সৃষ্টি হয়। যেমন আমরা পড়েছি যে BaCl2 সঙ্গে যদি H2SO4 মেশাও, তাহলে আমরা জানি যে BaSO4 এর সাদা অদক্ষেপ পড়বে, BaSO4, বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়বে, HC, তাই তো। তাহলে এখানে সাদা কালার অদক্ষেপ, থকথকে একটা অদক্ষেপ পড়বে, তাহলে এটা দিয়ে আমরা চিনতে পারবো যে H2SO4 কোনটা H2SO4 কি কোনটা H2SO4 নয়। যেমন আমরা, তুমি যদি AgNO3 এর সঙ্গে HCl দাও, তাহলে আমরা বুঝতে পারি যে AgCl এর অদক্ষেপ পড়ে প্লাস HNO3। তাহলে এই বিক্রিয়া হচ্ছে অদক্ষেপ বিক্রিয়া। এটা দুটো ট্রান্সপারেন্ট তুমি সলিউশন নেবে, দুটাকে মিক্স করবে, মিক্স করলে একটা মানে প্রিসিপিটেট তৈরি হবে, ঠিক আছে, বা অদক্ষেপ উৎপন্ন হবে।
তাহলে একটি অদক্ষেপণ বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যার মধ্যে কি হয়, একটি অদক্ষেপ গঠিত হয়। ঠিক আছে, এটি অদক্ষেপ গঠিত হয়। বাকিগুলো পড়ার দরকার নেই। অদক্ষেপণ বিক্রিয়া বাকিগুলো একবার দেখে নেবে, হ্যাঁ, পরে দেখে নেবে যে জলীয় দ্রবণের সমস্ত বিক্রিয়কের একটি সমসত্ব মিশ্রণ তৈরি হয়। অদক্ষেপণ বিক্রিয়াতে কোনোদিন সমসত্ব মিশ্রণ তৈরি হয় না। সমসত্ব মানে কি, সব জায়গায় সমান ঘনত্ব থাকবে। এখানে তো সমসত্ব হবে না, কারণ প্রেসিপিটেট পড়ে গেলে একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাবে, ওপরে হয়তো অপতক্ষেপটা থাকবে না। ঠিক আছে, সমসত্ব কোনোদিন হয় না। হ্যাঁ, তাহলে এটা হবে না। জলীয় দ্রবণের সমস্ত বিক্রিয়কের একটি সমসত্ব মিশ্রণ তৈরি হবে, সমসত্ব তো হবেই না। জলীয় দ্রবণে লবণ তৈরি হয়, দেখো লবণ তৈরি হচ্ছে না, সেই ব্যাপারটা লবণ তৈরি হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইখানে কিন্তু অদক্ষেপটা তৈরি হয়। ঠিক আছে, জলে দ্রবণীয় লবণ তৈরি হয়, দ্রবণীয় হয় না। পদক্ষেপ কোনদিন দ্রবণীয় হয় না। ঠিক আছে, অ্যান্সার ডি। ভেরি গুড। নিম্নলিখিত এজেন্টগুলির মধ্যে কোনটি পানীয় জলের বিশুদ্ধকরণ রূপে ব্যবহার করা ভালো? ঠিক আছে, ব্যবহার করা ভালো। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু জারক পদার্থ। বিশুদ্ধিকরণ রূপে ব্যবহার করা ভালো, বিশুদ্ধিকরণের জন্য ব্যবহার করা ভালো জারক পদার্থ। যেমন ক্লোরিন ব্যবহার করি আমরা, ব্লিচিং পাউডার ব্যবহার করি, হ্যাঁ, ক্লোরিন গ্যাস ব্যবহার করি, ব্লিচিং পাউডার ব্যবহার করি, এগুলো সব কি জারক পদার্থ। কারণ নিজে বিজারিত হয়, তাহলে অপরকে জারিত করে। হ্যাঁ, ব্লিচিং পাউডার। এটা অ্যান্সার হবে জারক পদার্থ, অক্সিডেন্ট। হ্যাঁ, ইংরেজি থেকে বলে অক্সিডেন্ট। জীবাণু মুক্ত পদার্থ, জীবাণু নাশক পদার্থ যদি হইতো তাহলে অ্যান্সার হইতো। হ্যাঁ, জীবাণু নাশক পদার্থ যদি হইতো তাহলে অ্যান্সার হতো। জীবাণু মুক্ত পদার্থ আমরা পানীয় জলে বিশুদ্ধকরণে ব্যবহার করবো কিভাবে? জীবাণু মুক্ত পদার্থ মনে করো জীবাণু মুক্ত জল ব্যবহার করলে, একটা বিশুদ্ধ জল আছে, একটা মনে করো জীবাণু মুক্ত জল আছে, ওটা তো জীবাণু মুক্ত পদার্থ বটে। আর একটা তোমার কন্টামিনেটেড ওয়াটার আছে, দূষিত জল আছে, ওখানে যদি তুমি যাও তাহলে বিশুদ্ধকরণ হবে কি? তাহলে এটা হবে না। জারক পদার্থগুলো ইউজ করতে। হ্যাঁ, জীবাণু মুক্ত পদার্থ মানে যেটার মধ্যে জীবাণু নাই। জীবাণু নাশক পদার্থ হলে তখন আমরা দেখতাম, কারণ এর আলটিমেটলি ফাংশন হচ্ছে কিন্তু জীবাণু নাশ করে। ঠিক আছে, আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি শিফট 2 2022 খুব বেশি হয়। কারণ কি কারণে আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়? ঠিক আছে, তাহলে দেখো আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ মানে ক্যাটায়ন আর অ্যানায়ন সমন্বিত যৌগ NaCl, এদের কিন্তু পৃথক অণুর অস্তিত্ব থাকে না, এদের পৃথক অণুর অস্তিত্ব থাকে না। তাহলে কিভাবে থাকে? এরা কেলাসাকার যৌগ, কেলাস গঠন করে, ক্রিস্টাল ফর্মেশন করে। তাহলে শক্তিশালী আন্ত আয়নীয় আকর্ষণ বল ভাঙার জন্য অল্প পরিমাণ শক্তির প্রয়োজন। তাহলে স্ফুটনাঙ্ক বেশি, তার মানে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে বেশি শক্তি যদি প্রয়োজন হয়, তার মানে নিশ্চয়ই ওদের মধ্যে আন্তরাণবিক যে আকর্ষণটা সেটা দুর্বল নয়। বেশি শক্তির প্রয়োজন হলে আন্তরাণবিক আকর্ষণ বলটা কি বটে? স্ট্রং বটে, বেশি শক্তিশালী বটে। তাহলে শক্তিশালী আন্ত আয়নীয় আকর্ষণ বল ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা জানি যে সমযোজী যৌগ অপেক্ষা আয়নীয় যৌগগুলির স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হয়। কেন বেশি হয়? কারণ আয়নীয় যৌগগুলি ক্রিস্টাল ফর্মেশন। এরও কিন্তু ব্যতিক্রম রয়েছে। সমযোজী মৌল যেমন সমযোজী পদার্থ যেমন হিরো, ঠিক আছে, হীরা, ডায়মন্ড, সেটা আবার প্রচন্ড শক্তিশালী এবং কঠিন পদার্থ। ঠিক আছে, সহজে ভাঙা যায় না। তাহলে ব্যতিক্রম গুলো ভালো করে নেবে। তার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? যে আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়, তার কারণ হচ্ছে শক্তিশালী আন্তর আয়নীয় আকর্ষণ বল বা আকর্ষণ ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, এই কারণে এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক খুব বেশি হয়। একটি নাইট্রোজেন অণুর গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা কত? এটা গ্রুপ ডি। ঠিক আছে, এটা গ্রুপ ডি তে এসেছে, সমযোজী বন্ধনের সংখ্যা কত। ঠিক আছে, এটা একটা ট্রিক্স। হ্যাঁ, আমি বলে দিতে পারি। এটা দেখো, নাইট্রোজেন N2, এটা তো মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করবে, মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন আছে? একটা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে। খুব সুন্দর একটা ট্রিক্স রয়েছে। একটা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, তাহলে দুটো নাইট্রোজেন আছে, তাহলে 7 দুগুণে 14টা। তাহলে মোট কতগুলো ইলেকট্রন থাকে বলো? 14টা। যদি 14টা হয় তাহলে বন্ধন সংখ্যা কটা হবে? 3 হবে। এটা মনে রাখবে। তারপরে 14টার থেকে যদি বাড়ে বা কমে তাহলে চেঞ্জ করবে। মনে করো মোট ইলেকট্রন সংখ্যা 15টা হলো, তাহলে 0.5 কমাবে, তাহলে 2.5 হবে। সমযোজী বন্ধন সংখ্যা 2.5, বন্ড অর্ডার বলা যায় এটাকে। তাহলে যদি যদি মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা যদি 16 হয় তাহলে আরো 0.5 কমা 2 হবে। যদি 13 হয় তাহলে আরো ইলেকট্রন 2.5 হবে। 0.5 করে এদিকেও 0.5 কমবে প্রতিটা ঘরে, আর নিচের দিকেও 0.5 কমবে। কোথায় ফিক্স থাকবে? 14টা থাকবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করবে। যদি মনে করো তোমাকে বলা অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধনের সংখ্যা কত,
তাহলে অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা কটা বলো? 8টা করে অক্সিজেনের, একটা অক্সিজেন 8টা ইলেকট্রন থাকে, তাহলে 2টা অক্সিজেন আছে, মোট ইলেকট্রন সংখ্যা কটা? 8 × 2 মানে কতগুলো? 16টা। তাহলে 16টা যদি মোট ইলেকট্রন সংখ্যা হয় তাহলে বন্ড অর্ডার কটা হবে? 2 হবে। এটা হচ্ছে বন্ধন, সমযোজী বন্ধন সংখ্যা। বন্ধন সংখ্যা বন্ড অর্ডার বলে আর, ঠিক আছে, বন্ড অর্ডার বলে। তাহলে নাইট্রোজেন অণুর জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা কত হবে? 3 হবে। হ্যাঁ, এটা এ হবে। ভেরি গুড, 88A। হ্যাঁ, নাইট্রোজেন N3। এটাকে তোমরা লুইস ডট দিয়েও করতে পারো, এই প্রসেসটা তো করতে পারো, যেমন তোমার ইচ্ছা হবে। আচ্ছা, যে জারণ বিক্রিয়ায় তাপ ও আলো উৎপন্ন করে তাকে কি বলে? তাকে কি বলে? যেটাতে তাপ উৎপন্ন হয়, শুধু শুধু যদি তাপ উৎপন্ন হইতো তাহলে ওটাকে আমরা এক্সোথার্মিক বলতাম বা তাপদায়ী বিক্রিয়া বলতাম। এখানে তাপ ও আলো বলেছি, বলো কি হবে অ্যান্সার? একদম সহজ আছে। দহন বলে, দহন। কি বলে এটাকে? দহন বলে। যেটাতে তাপও উৎপন্ন হয় তার সঙ্গে সঙ্গে আলো উৎপন্ন হয়, ঠিক আছে। নিচের কোন যৌগে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন? ঠিক আছে, দেখো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2 বা CaOClCl। ঠিক আছে, দুরকম ভাবে লিখতে পারো। দিস ইজ ব্লিচিং পাউডার। নিচের কোন যৌগের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? মনে করো তুমি বাজার থেকে চুন নিয়ে এলে, পোড়া চুন নিয়ে এলে, ঠিক আছে, এটাকে তুমি জল দিলে, ঠিক আছে, তাহলে কি তৈরি হবে বলো? CaOH2 পলি চুন তৈরি হবে। CaOH2 যেটাকে আমরা স্ল্যাক লাইম বলি। কি লাইম বলি? স্ল্যাক লাইম। স্ল্যাক লাইম চুন জল যেটা, সেইটার সঙ্গে যদি ক্লোরিনের গ্যাসের বিক্রিয়া করো তাহলে তুমি কি পেয়ে যাবে? ব্লিচিং পাউডার। তাহলে এটার এক্সপেরিমেন্টাল কন্ডিশন রয়েছে আলাদা আলাদা। তাহলে অ্যান্সার হবে কি? পলি চুন। অর্থাৎ CaOH2 এটাকে স্ল্যাক লাইম চুন জলও বলে, ইংরেজিতে স্ল্যাক লাইমও বলে, ঠিক আছে। ক্যালসিয়াম বাইকার্বনেট হবে না, ক্যালসিয়াম কার্বনেট হবে না, পোড়াচুন হবে না। পোড়াচুন মানে হচ্ছে CaO, এটা হবে না অ্যান্সার। কার্বনেট মানে হচ্ছে CaCO3, এটা হবে না। আর বাইকার্বনেট মানে CaHCO2, এটা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? পলিচুন। ওকে, থ্যাংক ইউ। বলো তোমাদের কোনো ডিমান্ড আছে কোনো চ্যাপ্টার, স্পেসিফিক কোনো চ্যাপ্টারের? আমি ভেবেছি যে নেক্সট ক্লাসে আমরা মেটাল নন মেটাল থেকে কিছুগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো, পিআইকিউ নিয়ে আসবো এবং ডিটেলসে একটু আলোচনা করবো, ঠিক আছে। তোমাদের স্পেশাল কোনো ডিমান্ড থাকলে যে স্যার এই চ্যাপ্টারটা পাচ্ছি না, তাহলে তোমরা রেসপন্স করো, আমি তাহলে সেই চ্যাপ্টারটাই প্রিপারেশন করবো, ঠিক আছে। বলতে পারো যদি কোনো স্পেশাল ডিমান্ড থাকে, 100% রাখা হবে ডিমান্ডটা। কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টার বা কোনো স্পেসিফিক টপিক যদি আলোচনা করতে বলো আমাকে কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে। ওইখানে মেসেজ করো, তাহলে আমি কিন্তু সেই চ্যাপ্টারটা নিয়ে আসি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা মেটাল নন মেটাল থেকে কোয়েশ্চেন নিয়ে আসবো, পিওয়াইকিউ উইথ সাম কনসেপ্ট। ওকে, চলো, থ্যাংক ইউ।